হাই, গুড ইভিনিং। তো আজকে ফিফথ সেমিস্টার অনার্সের একটা ছোট্ট টপিক পড়াবো। আমরা পড়ছি 1857 সালের বিদ্রোহ। সেটাকে আমরা মহাবিদ্রোহ বলবো না সিপাহী বিদ্রোহ বলবো, সেই বিষয়ে তো আমরা আর একটা কোয়েশ্চেন আলোচনা করবো। এবার যেহেতু আমরা ফলাফল আলোচনা করছি, তাই ফলাফলেরই একটা বড় টপিকের ভেতরে একটা ছোট টপিক বলেছিলাম তোমাদের 4 মার্কের একটা কোয়েশ্চেন রেডি, 4 মার্ক মানে ছোট কোয়েশ্চেন যেটা রেডি করতে হবে 5 মার্কের। তো সেটা মহারানীর ঘোষণাপত্র। দুটো ফিচার্স এখানে মনে রাখবে। প্রোক্লেমেশন অফ রানী ভিক্টোরিয়া বা কুইন ভিক্টোরিয়া, मतलब डिक्लेरेशन of 1858, 1 नवंबर। तो ये जो लॉ उन्होंने मतलब ये जो घोषणा पत्र जारी किए थे उसमें क्या था, यही आज का विषय है। তো এই মহারানী ঘোষণাপত্রে কি কি বিষয় ছিল এবং তার সত্যি সত্যি কি মানা হয়েছিল, ব্যাস এটা জাস্ট যেটা দেখা। তো 4 মার্কের কোয়েশ্চেন, 5 মার্কের কোয়েশ্চেন। এবার আমরা শুরু করি যে আমরা ফলাফল পড়ছি তারই একটা পার্ট। 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদ থেকে ঘোষণাপত্র জারি করেছিলেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। এখন এই লর্ড ক্যানিং এই ঘোষণাপত্রটা যখন জারি করছেন, সেই তাতে কি কি জিনিস বলা হয়েছিল সেটা আমাদের আগে জানা দরকার। সেটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ সেটাই ঘোষণাপত্রের মূল বিষয় বস্তু। এই उन्होंने क्या डिक्लेरेशन में लॉर्ड कैनिंग उस वक्त के जो गवर्नर जनरल थे तब क्या क्या जब उन्होंने पढ़े थे वो बोला डिक्लेरेशन, तो ये इसमें क्या क्या बोला गया था। तो इसको ही बोला जाता है महारानी विक्टोरिया का घोषणा पत्र। এটাকে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র বলা হয়ে থাকে। প্রথম পয়েন্ট, তিনি কি বলেছিলেন, অর্থাৎ এই যে বড় মানে এত ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রদেশ জুড়ে যে বিদ্রোহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, তার যে প্রভাব ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে পড়েছিল এবং ব্রিটিশ পার্লামেন্টের পর রানীর কাছে খবর যায় এবং রানী সেটা ডিক্লেয়ার করে, রানীর অনুমতি নিয়ে একটা ঘোষণাপত্র আসে, এখানে সাইন করা ঘোষণাপত্র। সেখানে প্রথম যে জিনিসটা বলা হচ্ছে যে ভারতবর্ষে ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে কোনো ব্যাপারে ব্রিটিশ সরকার আর হস্তক্ষেপ করবে না। अब से ब्रिटिश जो गवर्नमेंट होंगे उसमें भारतीय की कोई भी रिलीजियस या सोशल कुछ भी मैटर में अब वो लोग इंटरफेयर नहीं करेंगे, पहला। दूसरा, জাতি, দ্বিতীয় হচ্ছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যে কোনো লোক ব্রিটিশ প্রশাসনে চাকরি পাবেন। মানে এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ব্রিটিশ সরকার নিজে মহারানী ঘোষণাপত্রে বলা হয়েছে যে এতদিন পর্যন্ত কিছু লিমিটেশন ছিল, সেই লিমিটেশনটা কিন্তু আর রইল না। मतलब ये जाति धर्म के नाम पर कुछ भी नहीं है, कोई भी गवर्नमेंट जॉब में मौका, किसी को भी मौका मिल सकता है। তৃতীয়, সত্য বিলোপ নীতি, অর্থাৎ যেটা মানে লর্ড ডালহৌসি মাধ্যমে আমরা জানি সাতারা, সম্বলপুর, নিজামের তো বটেই, অযোধ্যা আর যে বড় বড় স্টেটগুলোকে মানে দখল করেছিলেন লর্ড ডালহৌসি, সেটার কিন্তু অবসান ঘটানো হচ্ছে এই চুক্তিপত্রে, কিন্তু এটাও বলা হয়েছিল। এবং এখানে যেটা মানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল, যেটা সমস্যা, যেটা নানা সাহেবকে নিয়ে তো সমস্যাটা দেখা দিয়েছিল, সেটা হচ্ছে নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এখানে বলে দেওয়া হচ্ছে যে কোনো দেশীয় রাজার যদি নিজের কোনো পুত্র না থাকে তাহলে সে দত্তক নিতে পারবে, অর্থাৎ এই ডিক্লারেশনে কিন্তু বলা হলো। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, যেটা মানে সত্যবিলোপ নীতিতে যেটা মানে বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা কিন্তু ওপেন করে দেওয়া হলো। অর্থাৎ এবার থেকে নিতে পারবেন দত্তক, যদি কোনো রাজার ছেলে না থাকে তাহলে তার উত্তরাধিকারী হিসেবে দত্তক নিতে পারেন, মানে পারবে। মহারানী কিন্তু এই কথা বলেছেন। ভারতের আভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে এক্সপেনশন পলিসিস, মানে এই যে সাম্রাজ্য বিস্তার যে নীতি চালাচ্ছিলেন, আর সরকার নতুন করে সাম্রাজ্য বিস্তার করবে না। अब नहीं तरह से कोई भी जगह को दखल नहीं करेंगे, ये उन्होंने ऐसे में बोला गया है। সব থেকে বড় ব্যাপার হচ্ছে
আরেকটা গুরুত্বপূর্ণ ডিক্লারেশন, সেটা হচ্ছে আমরা তো ফলাফলগুলো পড়ছি, গত ক্লাসেতে আমরা পড়েছি, জেনেছো তোমরা, এবং সেখানে যে একটা বড় বড় ডিসিশন হচ্ছে যে যে ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থাৎ 1857 সালের বিদ্রোহের আগে বিভিন্ন দেশীয় রাজ্যগুলোর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে চুক্তি করেছিলেন। এই লতে বলা হয় যে সরকার ওই সমস্ত চুক্তিগুলোকে সম্মান দেবে এবং মেনে চলবে। তাহলে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ এই মূল বিষয়গুলোকে রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রেতে বলা হয়েছিল। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা ফলাফলে পড়ে ফেলেছি, তবু জাস্ট আরেকবার মনে করিয়ে দিই তোমাদের, যে সেটা হচ্ছে যে গভর্নর জেনারেলকে একটা উপাধি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ভাইসরয়, এবং আরেকটা হচ্ছে সেক্রেটারি, যেটা মানে ভারত সচিব যেটা মানে নিয়োগ করা হয়েছিল সেটা, অর্থাৎ তিনি ব্রিটিশ পার্লামেন্টে আমি দায়ী থাকবেন, অর্থাৎ ভারতবর্ষের সংক্রান্ত সমস্ত খবর তিনি ব্রিটিশ পার্লামেন্টে দেবেন, অর্থাৎ ভারত সচিবের পদও তৈরি করা হয়েছিল। আর ভারতবর্ষের প্রথম ভাইসরয় হয়েছিলেন, যিনি গভর্নর জেনারেল ছিলেন, লর্ড ক্যানিং। এটা কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন, যে সিপাহী বিদ্রোহ চলাকালে ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। এবং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। তো এটা কিন্তু কনফিউজ করলে চলবে না। এবার আমরা জাস্ট, যেহেতু ছোট কোয়েশ্চেন, তোমাদের টাইমও খুব কম লাগবে, আমি ছোট খুবই ভিডিও হবে, এবং সেটা আমি তোমাদের বলে দিই যে এরপর আমরা দেখি যে রানী ভিক্টোরিয়ার এই সমস্ত ঘোষণাপত্রগুলো বাস্তবে কতটা রূপ পেয়েছিল। প্রথম যে মানে ঘটনাটা বলা হচ্ছে যে ভারতবর্ষে ব্রিটিশ সরকার নাকি জাতিবিদ্বেষ ছড়াবেন না, এটাই তো বলা হয়েছে, যেটা সমান সমান ভাববেন, এটাই বলেছেন রানী ঘোষণাপত্রে বলা হয়েছিল। এবং অদ্ভুতভাবে প্রথম যেটা ঘটনাটি ঘটা হলো, জাতি বিদ্বেষ নীতিটাকে প্রয়োগ করছে কেমন ভাবে দেখো। আমরা জানি বিদ্রোহের সময়তে ভারতীয়রা এবং ব্রিটিশ দুই যে ফোর্স যারাই বিদ্রোহ করছিল, দুজনেই আক্রমণাত্মক ভাবে দুজনের ওপরে ঝাঁপিয়ে পড়েছেন, এবং যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে তাতে করে একদম তীব্র সন্দেহ, তীব্র তিক্ততা, তীব্র বিদ্বেষ, এই এরকম একটা वातावरण তৈরি হয়ে গিয়েছিল বিদ্রোহের সময়। जस्ट ये इस तरह का एक हालत पैदा हो गया था कि जो कोई या वो ब्रिटिश हो सोल्जर्स हो या भारतीय जो है, वो दोनों में इतना विश्वास हो गया था कि वो हालत बहुत ही खराब नाजुक स्थिति में चला गया था। रानी ने बोला कि भारतवर्ष में अब इक्वलिटी को गुरुत्व दिया जाएगा, लेकिन जो इसमें जो वास्तव में देखा गया कि उन्होंने ऐसा सिस्टम को, ऐसा ब्रिटिश वाले जो है वो फॉलो नहीं कर रहे हैं। कैसे? क्योंकि भारतवर्ष में हर जगह, अगर ब्रिटिश प्रशासन की हर जगह में अगर देखा जाएगा ना, तो ये चाहे वो पुलिस थाना हो, कुछ भी, वो लोग कहते हैं कि हम लोग ब्रिटिश है, हम लोग तुम लोगों से ज्यादा डेवलप है, और हम आए तो इसीलिए तुम लोग শুধরে হো। ব্রিটিশ জানি না, মনে অমৃতা ম্যাডাম পড়িয়েছেন তোমাদের, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি যখন প্রয়োগ করছিলেন, তখন কিন্তু একটা কথা তিনি বলেছিলেন যে আমি যে ভারতবর্ষের মানুষেরা হচ্ছেন বর্বর, ওদেরকে যদি মানুষ করতে হয় তাহলে ব্রিটিশ প্রশাসন খুব দরকার, একমাত্র ব্রিটিশরাই পারে এই বর্বর জাতিটাকে সভ্য করতে। মানে কতটা চরম অবমাননা। এর মানেটা হচ্ছে যে ভারতবর্ষে আমরা যারা ভারতীয় তারা আমরা নিচু জাতি, এবং ওরা হচ্ছে ব্রিটিশরা হচ্ছে উঁচু পর্যায়ের জাতি, এবং ওরা আমাদেরকে শাসন করবেন, আমাদেরকে সভ্য করবেন। অর্থাৎ এই যে থটসটা, যার ফলে এটা কিন্তু ব্রিটিশ প্রশাসনের ছত্রে যাকে বলা হয় প্রত্যেকটা সেকশন এটা লক্ষ্য করা গিয়েছিল, এবং যে কারণেই কিন্তু ভারতীয়দের মধ্যে 1858 সালের পর থেকে আরো বিদ্বেষ, ইনডাইরেক্টলি ব্রিটিশ সরকার এই কাজটা করতে শুরু করেছে। 2 নাম্বার, মহারানী বলছেন যে সরকারি চাকরিতে তিনি নাকি আমরা ভারতীয়রা সমানভাবে সুযোগ পাবো। কিন্তু একটা পলিসি বানানো হয়েছিল, ব্রিটিশ সরকার কোনোদিনই চাইনি ভারতীয়রা সব পোস্টে ভারতীয়রা সমানভাবে সুযোগ পাক। বিশেষ করে হাই পোস্টগুলো, ভিন্ন ভিন্ন ডিপাर्टमेंट, पुलिस, पूर्त डिपार्टमेंट, चिकित्सा, डाक विभाग, शुल्क विभाग, ये जो डिपार्टमेंट है, इसमें भारतीय का नियुक्ति नहीं होता है, नहीं होता था।
मतलब इन पोस्ट पर जो ऑफिशियल्स लेवल का जो पोस्ट था उसमें इसमें भारतीय लोगों का चांसेस नहीं मिलता था। ज्यादातर पुलिस वाले, मतलब मान लो कि थाने का जो दरोगा है, दरोगा वो ब्रिटिश है, वो जो हबिलदार वो भारतीय है। মানে যে উঁচু পোস্টগুলো ধরো কোর্টের যিনি উকিল, বড় উকিলটা বসে আছেন উনি হচ্ছেন ব্রিটিশ, আর যিনি বিচার প্রক্রিয়া চালাচ্ছেন ছোট যিনি উকিল মানে জাজ যিনি বসে আছেন তিনি, সরি জাজ যিনি বসে আছেন তিনি হচ্ছেন ব্রিটিশ, আর যিনি বিচার চালান মানে যিনি ওয়াকিল মানে যিনি যিনি প্রশ্ন টশ্ন করেন বা মহুরি, এইগুলো হচ্ছে ভারতীয়। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের নামও তোমাদের বললাম, এখানেতে দেখা যাচ্ছে যে ভারতীয়দের এই নিচু পোস্টগুলোতে দেওয়া হচ্ছে। আর সব থেকে বড় কথা, সেই সময়ে সেই যুগের সব থেকে বড় চাকরি ছিল সিভিল সার্ভিসে। সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে ভারতবর্ষের যে উঁচু পোস্ট, যেমন বর্তমানে ধরো ডাব্লিউবিসিএস পাস করা, ডাব্লিউবিসিএস পাস করলে কি হয়, বিডিও হওয়া যায়, এসডি হওয়া যায়, এসব হওয়া যায়, তো পুলিশ সুপার হওয়া যায়, এসবগুলো হওয়া যায়। অথবা যদি আমি বলি আইপিএস মানে ইউপিএসসি যে পরীক্ষা পাস করলে ডিএম বা আমাদের যে পুলিশের ডাইরেক্টর জেনারেলগুলো যেগুলো হয় বড় বড় পোস্টে, যেমন ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় অফিসিয়াল পোস্টগুলো, এই যে পোস্টগুলো এখনকার দিনে আমরা দেখতে পাই এগুলো কিন্তু ব্রিটিশরা করতেন, এইগুলোতে ভারতীয়রা কখনোই চান্স পেতেন না। আমি বলছি বঙ্কিমচন্দ্রের কথা, বঙ্কিমচন্দ্র পাস করছেন এবং সিভিল সার্ভিসের পরীক্ষা, এবং তিনি তাকে ডেপুটি কালেক্টর হিসেবে নিয়োগ করা হচ্ছে অদ্ভুতভাবে। কালেক্টর না, কালেক্টর মানে যিনি জেলার ট্যাক্স কালেক্টর, যদি আমরা এখন তাকে ডিএম বলি, ডিএম হচ্ছে জেলার রাজস্ব আদায়কর্তা, অর্থাৎ তিনি কালেক্টর। কিন্তু আমাদের প্রত্যেকটা জেলার যিনি ডিএম হবেন তিনি হচ্ছেন কালেক্টর। কালেক্টর পোস্টটা কিন্তু ভারতীয়দের দেওয়া হচ্ছে না। ডেপুটি কালেক্টর মানে হচ্ছে ধরো সহ মানে যেটাকে সহ ডাইরেক্টর মানে ট্যাক্স কালেক্টর, এইরকম একটা পোস্ট দেওয়া হচ্ছে। অতএব এর থেকে সিভিল সার্ভিসের যে পরীক্ষা পাস করতে হতো, তাহলে দেখো সিভিল সার্ভিসের পরীক্ষার সিস্টেমটা কেমনভাবে বানানো হচ্ছে, দেখো কেমনভাবে ভারতীয়দের বঞ্চিত করার একটা প্ল্যান, ये प्लान किया जा रहा है कैसे भारतीय लोग वो एग्जाम में बैठ ना पाए। 1853 সালে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স ছিল 23। ওকে, 23 বছর হলে তুমি সিভিল সার্ভিসের পরীক্ষায় বসতে পারবে। 1860 সালে এই পরীক্ষার বয়স কমিয়ে দেওয়া হলো 22। ওকে, এবং 1866 সালে এই পরীক্ষার বয়স হয়ে গেল 21, আর 1876 সালে এই পরীক্ষার বয়স করে দেওয়া হলো 19। অর্থাৎ এই যে তোমাদের বলছি ধীরে ধীরে যে বয়সটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, এই 19 বছরে ভারতবর্ষের মতো দেশে যেখানে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে, স্কুল নেই, গভর্নমেন্টে সবাই পরীক্ষা দিতে যেতে পারবে না, মজাদার ব্যাপার এই পরীক্ষাটা দিতে যেতে হতো ইংল্যান্ডে। ভাবো, এক তো বড় লোক বাড়ির ছেলে ছাড়া সম্ভব নয়, এবং যারা পরীক্ষায় বসবেন, আমাদের দেশের পরিকাঠামো বা শিক্ষা ব্যবস্থা 19 বছরে এই পরীক্ষাটা বসার যে যোগ্যতা ন্যূনতম দরকার ছিল, আমি বলছি মিনিমাম গ্র্যাজুয়েশন, সেই ব্যাপারটা কিন্তু ভারতীয়দের মধ্যে ছিল না। তা সত্ত্বেও কিছু ভারতীয় এই পরীক্ষা পাস করেছেন। অর্থাৎ আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা বলছি যে ওরা কিন্তু ইচ্ছা করেই বয়সটা কমিয়েছেন, যাতে করে ভারতীয়রা ওই কম্পিটিশনে পাস না করতে পারেন, এবং ওই পাস করলে তো তাহলে ওই চাকরি দিতে হবে। ডেপুটি কালেক্টর যদি হয়ে যায়, ডেপুটি কালেক্টর হওয়া মানে হচ্ছে তো অনেক উঁচু পোস্ট, সেখানে তো আবার নিচু পোস্টে যদি কোনো ইংরেজ থাকে, তাহলে ভারতীয়দের নিচে ইংরেজরা থাকবেন, এটা কিন্তু ব্রিটিশ জাতি, ব্রিটিশ সরকার মেনে নিতে পারে না, যার জন্য তারা এই প্ল্যান করেছিলেন। অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রের এই যে চাকরি দেওয়ার ব্যাপারটাতে কিন্তু সর্বতোভাবে फॉलो करा हয়নি, ये नहीं माना गया था, क्योंकि इनका जो एज है सिविल सर्विस एग्जाम का वो घटा दिया गया था, हर साल घटा दिया जा रहा था। तो इसके चलते ऐसा ही मतलब ये पॉलिसी था, ये भारतीय लोगों को नौकरी ना देना सिविल सर्विस के एग्जाम के पास, मतलब क्वालिफाई करने के बाद। फिर भी भारतीयों ने क्वालिफाई किया था, बहुत सारे भारतीयों ने क्वालिफाई किए थे, और जॉब भी मिल रहा, जब मतलब वो जो डेप्यूटी पोस्ट जो होता था उसी में जॉब उनको मिल रहा था। সরকারের যে বিভেদ নীতি কেমন ভাবে নিচ্ছে দেখো, সরকার 3 নম্বর যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে যে এই পলিসিগুলোর মধ্যে সরকার বলছেন যে আমরা ধর্ম আর বর্ণতে কোনো ইন্টারফেয়ার করব না, তাই তো। এরা 1870 সালের পর থেকে বরাবরই দেখা গেছে হিন্দু এবং মুসলিমদের মধ্যে কিভাবে বিভেদ ছড়ানো যায়, মুসলমানদের তোষণ নীতি অবলম্বন করেছেন, হিন্দুদের বিদ্বেষ নীতি অবলম্বন করেছেন। আমি তোমাদের ये जो ऐसा तो बोला गया था धर्म के नाम पे कुछ भी नहीं होगा, मतलब जाति धर्म में कुछ भी इंटरफेयर नहीं करेंगे, लेकिन देखो ब्रिटिश गवर्नमेंट का पॉलिसी इतना खतरनाक लिया गया था। पहले मुस्लिम्स जो थे वो लोग मानते थे कि जो मुगल बादशाह थे वो मुस्लिम थे, उन लोगों का जो बादशाही जो खत्म हुआ उसके लिए मुस्लिम लोग समझते थे कि उसका कारण है ब्रिटिश।
इसलिए जो ज़्यादातर मुस्लिम्स थे वो ब्रिटेन के अगेंस्ट में थे, कुछ भी फैसिलिटीज़ वगैरह वो लोग नहीं लेते थे। इस दौरान मुस्लिम और हिंदू जो कम्युनिटी थे वो लोग ऐसे गवर्नमेंट के पोस्ट को लेते थे और नौकरी वगैरह जो भी है उनको मिलता था। इसका मतलब मुस्लिम्स लोग आगे जा, हिंदू लोग आगे जा रहे थे, मुस्लिम लोग पीछे जा रहे थे। तो इस वक्त एक घटना घटी थी, वो घटना था सैयद आमिर खान का आना, मतलब यूपी में। तो उनके चलते मुस्लिम लोगों को, अगर पता नहीं अमृता मैडम पढ़ाए कि नहीं पढ़ाए या तुम लोग के सिलेबस में है कि नहीं है, लेकिन सैयद आमिर खान का जो आइडियोलॉजी है वो उनका यही थॉट था कि मुस्लिम्स को किस तरह से डेवलप किया जाए, मतलब उनको की मूल धारा में कैसे लाया जाए, जो पिछले वर्ग चले गए हैं मुस्लिम्स। तो इनका भूमिका बहुत थे। अलीगढ़ जो मूवमेंट हुआ था इन्होंने सैयद आमिर खान ने शुरुआत की थी मुस्लिम्स को आगे लाने के लिए। लेकिन इसके चलते क्या हुआ, ब्रिटिश वाले ने मुस्लिम्स को फेवर देना शुरू कर दिया। मतलब मुस्लिम को फेवर देने का मतलब है हिंदू को पीछे धकेलना है। अगर हिंदू को फेवर दे रहे थे इतने दिन, तो मतलब मुस्लिम्स को पीछे ढकेल रहे थे। এই যে পলিসি 1870 সালের পর থেকে সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে যে আলিগড় আন্দোলন শুরু হয়েছিল এবং মুসলমানদের তোষণ নীতি ব্রিটিশ সরকার শুরু করছেন এবং ওখানে হিন্দুদের বিদ্বেষ নিতে শুরু করছেন, যার ফলে চাকরিতে, শিল্পে বাণিজ্যে চাকরিতে যে মানদণ্ড তখনকার দিনে নির্ধারণ করা হতো, সেখানে ভারতীয়দের সাম্প্রদায়িকতার জালে জড়িয়ে দেওয়া হচ্ছে, আঞ্চলিকতার জালে জড়িয়ে দেওয়া হচ্ছে। যে তুমি মাদ্রাসি, তুমি বেঙ্গলি, তুমি ইউপি, তুমি বিহারি, অর্থাৎ এই যে কনসেপ্ট রিজনালিজম, এটা কিন্তু ব্রিটিশ সরকার আমাদের মধ্যে কিন্তু ঢোকানোর চেষ্টা করছেন। যার ফলে সেই বিভেদটা যেটা তখন সৈয়দ আহমেদ খান মুসলমানদের জন্য উন্নতির জন্য যে থটস, যে চিন্তা ভাবনা করেছিলেন, সেটার পরবর্তীকালে যে ইফেক্ট হিন্দুদের এবং মুসলমানদের মধ্যে কোনো না কোনো জায়গায় দ্বিজাতি তত্ত্বের যে বীজের কথা বলা হয়, এবং ব্রিটিশ সরকার তাতে সাই দিচ্ছেন, কারণ তারা তো সব সময় চাইছেন হিন্দু মুসলিম যাতে এক না হয়। তারা রাস্তা খুঁজে পেয়েছিলেন এবং এটা পলিসিটা তারা অবলম্বন করেছিলেন। শিক্ষিত ভারতীয়দের এই মহারানী ঘোষণাপত্র সম্পর্কে একটা ধারণা কেমন তৈরি হচ্ছে দেখো। আমি তোমাদের মনে হয় কোনো একটা ক্লাসে বলছিলাম যে ভারতবর্ষে যে সিপাহীরা যে বিদ্রোহ করছিল না, কলকাতার বিশেষ করে বুদ্ধিজীবী সম্প্রদায় যারা তথাকথিত পড়াশোনা জানেন, তারা কিন্তু সিপাহীদের সমর্থন করেনি। এর একটা কারণ কি ছিল আমি তোমাদের বলেছিলাম, যে এদের বাড়ির ছেলেরা তো চাকরি করছেন এবং এরা ভালো করে বুঝতে পারছেন যদি ঝাঁসি রানী, বাহাদুর শাহ জাফর বা এরা যদি যেতেন, তাহলে তো ভারতবর্ষে আবার পুনরায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হবে বা ওই সমস্ত রাজাদের হাতে ভোগ করতে হবে, পরন্তু আমাদের চাকরি টাকরি চলে যেতে পারে এবং আমাদের আবার তো সেই রাজাদের শাসন, এরকম টাইপের সিস্টেম হতে পারে। ওর থেকে বাবা আমরা ব্রিটিশ প্রশাসনে আমাদের ছেলেমেয়েরা চাকরি করছে, হাজবেন্ড চাকরি করছেন বা হাজবেন্ড বলছেন যে আমি চাকরি করছি, আমার বউ ছেলেকে আমি ঠিকঠাকভাবে রাখতে পারছি, ও থেকে সাপোর্ট করেননি ব্রিটিশ গভর্নমেন্টকে, অর্থাৎ প্রত্যক্ষভাবে এগিয়ে আসেননি শিক্ষিত সম্প্রদায়। এখন এই 1858 সালে মহারানী ঘোষণাপত্রটা জারি করার কিছুদিন পর ব্রিটিশ শাসনের আসল যে রূপ শিক্ষিত সম্প্রদায়রা লক্ষ্য করতে পারছে, কারণ তারা তো অলরেডি পলিসিগুলো আমি যেগুলো বললাম শুধু নিজের চোখে তো দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা পর একটা মানে আমাদের দেশের নানান ধরনের পলিসিগুলোকে নেওয়া হচ্ছে। আমি তোমাদের লর্ড লিটনের কথা বলবো। লর্ড লিটন জানো দুটো ভয়ঙ্কর পলিসি অবলম্বন করেছিলেন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 78 সালে, এবং আমাদের যে প্রেস অ্যাক্ট জারি করেছিলেন 1878 সালে, মানে সংবাদপত্র যে আইন, অর্থাৎ সংবাদপত্র ছাপার আগে ব্রিটিশ প্রশাসনকে দেখাতে হবে যে সংবাদপত্রে কোনো রকম ব্রিটিশ বিদ্বেষী লেখা আছে কিনা, যদি থাকে তাহলে সেটা প্রকাশ করা যাবে না। মানে এই ধরনের আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এবং সংবাদপত্র আইন জারি করেছিলেন, এবং সেটা তো লর্ড রিপন এসে 1882 সালে সেটাকে বন্ধ করেছিলেন। অর্থাৎ চরম নানান ধরনের বিষয় নেওয়া হচ্ছে। এর ফলে কি হচ্ছে বলতো, মানে ইংরেজদের প্রতি ভারতীয় শিক্ষিত সম্প্রদায়ের মনোভাবের পরিবর্তন ঘটছে, এবং যার পরিবর্তনটাই ভারতবর্ষে পরবর্তীকালে জাতীয়তাবাদের উত্থান ঘটছে।
तो ये जो भारतवर्ष के उस लेवल के जो शिक्षित थे उस जमाने में, वो लोग क्या थे ना, पहले ये सोचते थे कि हम लोग का नौकरी है, चला जाएगा, क्यों सिपाही विद्रोह में हम लोग मतलब जो विद्रोह हो रहा है उसमें अगर जो विद्रोही है उनका साथ दिया तो हम लोग का नौकरी चला जाएगा। ब्रिटिश प्रशासन है बहुत अच्छा है, अगर वो लोग मतलब वो जो नवाब लोग अगर जीत जाते हैं तो फिर से नवाबी शासन शुरू हो जाएगा, बहुत दिक्कत हो जाएगा। लेकिन ये ऐसा चलते इन कुछ दिन जाने के बाद जब देखा बहुत सारा सिस्टम्स लिया जा रहा है ब्रिटिश के गवर्नमेंट ने, और डिप्रेसिंग वाला सिचुएशन तैयार किया जा रहा है, बहुत तरह चीज़ों में शोषण किया जा रहा है। मतलब हमने बोला अभी 2 लॉ का बारे में, जो संवाद पत्र जो है न्यूज़पेपर का एक्ट बनाया गया था लॉर्ड लिटन 1878, और उसके बाद जो नाटक के ऊपर बनाया गया था, तो ये मतलब बहुत ही खतरनाक आइन था, तो बनाया गया था। इसके चलते इन लोगों का जो मोह था वो ब्रिटिश प्रशासन के ऊपर वो कट गया। मतलब इनके चलते ये लोग विद्रोह होना, मतलब थोड़ा करके, उस जमाने में विद्रोह होने का उस अवसर नहीं मिला था, वो थॉट्स नहीं आ रहा था। लेकिन शुरुआत इस एडुकेटेड पर्सन लोगों ने ही किया था। भारतवर्ष में अगर इंग्रेज गवर्नमेंट के खिलाफ कोई आवाज उठा रहा था, मतलब जो पॉलिटिकल आवाज जो शुरुआत हुए थे इसके इन लोगों ने ही शुरू किया था। জমিদারদের প্রতি সরকারের মনোভাবটা দেখো, ভারতবর্ষে বিভেদটা যে কিভাবে তৈরি করার চেষ্টা চালানো হচ্ছিল, সেটা হচ্ছে জমিদারদের প্রতি এই যে মানে প্ল্যান করা হচ্ছে, যে জমিদারদের প্রতি কিরকম ব্রিটিশ সরকার খুব ভালোভাবে দেখতে পেয়েছিলেন যে কিছু জমিদার রয়েছেন যারা ভারতবর্ষের ব্রিটিশ সরকারের বন্ধু, এবং এটা তাদেরকে কিভাবে ব্যাক করছে দেখো, এবং এরা ভালো করে বুঝতে পেরেছিলেন এই জমিদারদের যদি ব্যাকে দেওয়া হয় তাহলে কিন্তু এই জমিদারগুলো ওই যারা লোকাল লেভেলে বিদ্রোহ করছে তাদের বিরুদ্ধে নেতা হিসেবে এদেরকে সামনে তুলে আনার চেষ্টা করার করলে তাহলে কি হবে বলতো, বিদ্রোহটাকে অনেকটা তারাই দমন করে দেবেন। কারণ আমরা জানি সাঁওতাল বিদ্রোহ আরো যে সমস্ত বিদ্রোহগুলো হয়েছে, আগে তো জমিদারদের বিদ্রোহ, নীল বিদ্রোহ, আগে তো জমিদারদের বিরুদ্ধে হয়েছে, সরকারের বিদ্রোহ, সরকারের আগে কম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হয়নি, তখন হয়েছে জমিদারদের বিদ্রোহে, জমিদারদের বিরুদ্ধে। এখন সেক্ষেত্রে সরকার যদি জমিদারদের ব্যাক করে তাহলে কিন্তু এরাই অনেকটা ওটা রক্ষা করতে সমর্থ হবে। কারণ ভারতবর্ষে, আমি তোমাদের চিরস্থায়ী বন্দোবস্ত পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বন্ধু এই জমিদারদের পেয়েছিলেন, যারা প্রথমবার বন্ধু হিসেবে, মানে আমি বলছি যে একটা সাপোর্টের লোক পেয়েছিলেন। তো এদের ব্যাক আপ করতে গিয়ে তারপরে একটা নতুন সম্প্রদায়কে তারা তুলে ধরছেন, এবং ব্রিটিশ প্রশাসন তারা মনে করছেন যে ব্রিটিশ প্রশাসনের ভাগ্য এই সমস্ত লোকগুলোর হাতে আছে। যদি আমরা এদেরকে ঠিক রাখতে পারি, ব্রিটিশ প্রশাসনকে আরো দৃঢ়ভাবে ভারতবর্ষে রাখতে সক্ষম হব। ভারতবর্ষের সরকার, ব্রিটিশ সরকার বিশেষ করে একটা ভিন্ন নতুন পলিসি নিয়েছিল। সেটা হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারতবর্ষের সমাজ এবং ধর্মে তারা হাত দেবেন না। এটা একটা পলিসিটাকে দেখো, আমরা জানি যে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ এবং রামমোহন রায় সতীদাহ প্রথা অবসান, গঙ্গা বক্ষে শিশু নিক্ষেপ, এই সমস্ত যে লগুলো বানিয়েছিল, এগুলো কিন্তু ভারতবর্ষের যারা ব্রাহ্মণ সম্প্রদায় এবং যারা হিন্দু কমিউনিটি রয়েছেন তাদের তো সামাজিক রীতিনীতি, তাদের বিরুদ্ধে তারা আঘাত লেগেছিল তারা মনে করেন। এবং ব্রিটিশ সরকার এটা নাকি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে যে সমস্ত নিয়ম কানুনগুলোকে আমরা মানে ভাঙছি, এতে কিন্তু ভারতীয়রা ভালোভাবে নেননি। অর্থাৎ ভালো দিক খারাপ দিক তখন বোঝাবুঝি ব্যাপার নয়, তারা চাইতেন ব্রিটিশ প্রশাসনটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে, এবং তার জন্য তারা কি করলেন, তারা ঠিক করে ফেললেন যে এইসব বিষয়ে আমরা আর মনোযোগ দেব না, অর্থাৎ উদাসীনতা শুরু করলেন। এবং এই কারণেই বহু ক্ষেত্রে তারা কি করলেন, রাজনৈতিকভাবে ধরো হিন্দুদেরকে প্রশ্রয় দিতে শুরু করলেন, রাজনৈতিক জাতিভেদ প্রথাকে জাগ্রত করতে শুরু করলেন। মানে কি, ব্রাহ্মণদের, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তো অনেক জাতিভেদ প্রথা শুরু হয়েছে, যার ব্রাহ্মণরা মাথাচাড়া দিয়ে ওঠা, অন্যান্য সম্প্রদায় নিচুর দিকে থাকা, এই যে ব্যাপারগুলো ঘটছে, জাতিভেদ প্রথা ভারতবর্ষের সব থেকে তো বড় রোগ, যেটা রোগটা আমাদের প্রাচীন ভারত থেকে হয়ে আছে, এখনো আছে। এক মহান রোগ, মুসলিমদের মধ্যে মুসলিমদের বিভেদ, হিন্দুদের মধ্যে হিন্দুদের বিভেদ। আমি মুসলিমদের মধ্যে তো অনেক ক্যাটেগরি আছে। বর্তমানে যে একটা ঘটনা ঘটেছে তোমাদের এটা বলি, জাতিভেদ প্রথা কতটা ভারতবর্ষের বর্তমান সমাজে এতটা জাগ্রত, যেগুলো ব্রিটিশ প্রশাসন প্রথমে দমন করছিলেন, কিন্তু সেটার প্রতি উদাসীনতা দেখানো হয়, কারণ তাদের প্রশাসনকে আরো দীর্ঘায়িত করতে হবে ভারতবর্ষে। তার একটা বড় উদাহরণ, কিছুদিন আগে একটা ঘটনা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, চেন্নাইতে একটা পঞ্চায়েত মেম্বার এবং তার যে জেলা পরিষদের মেম্বার বা অন্যান্য রয়েছে উঁচু কাস্টের লোক, পোস্টটা ছিল SC, তিনি পঞ্চায়েত মেম্বার, হিসাব অনুযায়ী তাকে চেয়ারে বসা উচিত।
অদ্ভুতভাবে তিনি যেহেতু আদিবাসী সম্প্রদায়ের, নিচু কাস্টের এবং নিচু জাতের, তার জন্য তাকে মেঝেতে বসানো হয়েছে, আর ওর নিচে যারা পোস্টের লোক আছে তারা চেয়ারে বসেছেন, এবং এবং তিনি সামান্য মানে এমন পরিস্থিতি তৈরি করা হয় ওখানে মিটিংয়েতে, এবং তিনি প্রতিবাদ মানে করার মতো পরিস্থিতি পাননি, এবং পরে তিনি পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন, এবং এটা দীর্ঘদিন ধরে নাকি চলেছে। এবং এটা ওই তামিলনাড়ুতে এটা বলা হয় যে এখনো নাকি এরকম ব্যাপারটা রয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি, জাতিভেদ প্রথা। এই যে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও যে উঁচু নিচু জাতিভেদ, এটা কিন্তু ভারতীয় সমাজকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রেখেছে, আজও পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা লাস্টে কনক্লুশনে কি বলবো, মানে ये जो जातिभेद प्रथा है बहुत ही घटिया है। मतलब हम अपील करते हैं तुम लोगों से कि हम लोग सब एक हैं, हम लोग सोसाइटी में एक है, सबको मुस्लिम्स वालों को तो कब्र में जाना है और हिंदू वालों को तो शमशान में जला के राख कर देना है। तो ऐसा डिस्टर्ब क्यों, ऐसा विभेद क्यों? तुम लोग नए जनरेशन हो और हम लोग हम अपील करते हैं कि ऐसा विभेद मत करो, सब लोग समान है। ऐसे विवेकानंद जी, नेताजी सुभाष चंद्र बोस जी, महात्मा गांधी जी, सब लोगों ने ही बात किया गया, जो भी धर्मगुरु है सब ने बोला कि एक साथ रहने के लिए। তো সবাই বলেছেন একসাথে থাকার জন্য। তো বিভেদটা প্রতি নজর দেবে না, এবং বিভেদ যেখানে হবে সেখানে প্রতিবাদ করবে, এবং যদি মনে হয় যে প্রতিবাদ করতে পারছো না চলে আসবে। তো এই মানে এটা একটা সামাজিক ভীষণভাবে ব্যাধি, হিন্দু মুসলিম বোথ কমিউনিটির মধ্যে এটা জাতিভেদটা, যেটা আমাদেরকে নিচের দিকে নামিয়ে দেয়, আমাদের সম্প্রদায়কে বিশ্বের দরবারেতে আমরা ছোট হয়ে যাই। কনক্লুশনে আমরা কি বলবো? কনক্লুশনে যে ব্রিটিশ মহারানী ঘোষণাপত্রের যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে এটা বলতে পারি যে সব ঘোষণাপত্রে নিয়ম কানুনগুলোকে ফলো করা হয়নি, এবং যে কারণে তাকে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার যখন ভারতবর্ষে দেখবে ভারতীয় বিদ্যাভবন সিরিজের যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন 11টা ভলিউমে ইতিহাস লেখার একটা বই রচনা করা হয়েছিল, এবং তাতে রমেশচন্দ্র মজুমদার বেশ কিছু ভলিউমের সম্পাদক ছিলেন। সম্পাদক বইটার নাম হচ্ছে ব্রিটিশ প্যারামাউন্সি অ্যান্ড দ্য ইন্ডিয়ান রেনেসাস পার্ট 1, মানে সম্ভবত 10 নম্বর বই। তো এই 10 নম্বর ভলিউম, এখানে তিনি বলছেন যে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়, অর্থাৎ এই যে পর্বটা, প্রতিশ্রুতি তো দিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি রাখেননি, ভেঙেছিলেন, অর্থাৎ পিরিয়ড অফ ব্রোকেন প্লিজেস। তো এই अर्थात मतलब जो वादा किया लेकिन इस पीरियड में वादा को तोड़ भी दिए, अर्थात ये आरसी मजुमदार का ये मानना है इस टेक्स्ट पर। इनका नाम है ब्रिटिश पैरामाउंसी एंड इंडियन रेनेसांस पार्ट 1। इसमें ये रामचंद्र मजुमदार जो बहुत ही बड़ा हिस्टोरियन थे, तो इन्होंने ये बोला कि ये पूरी खिलाफी किए गया था, वादे किए थे लेकिन वो वादे को निभाया नहीं गया था। तो শেষে আমরা এটাই বলবো যে সব প্রতিশ্রুতি ভঙ্গের ফলে ভারতবর্ষের মানুষ ধীরে ধীরে বুঝতে পারছেন যে ব্রিটিশ সরকার তাদের উপরে প্রত্যক্ষ শাসন শুরু করেছেন, এবং এই শাসনের হাত থেকে আমাদেরকে যদি বাঁচতে হয়, এই বাঁচার একমাত্র উপায় সেটা হচ্ছে জাতীয়তাবাদী চিন্তাধারার বিকাশ ঘটানো। এবং এই যে আমরা ভারতীয়, আমাদের শোষণ করছে ব্রিটিশ, আমাদের দেশ আমাদেরকে কেন শোষণ করবে, এই যে এই কনসেপ্টটা ভারতীয়দের মধ্যে জাগ্রত হতে বলা হয় বীজ, এই মহারানী ঘোষণাপত্রের পরেই শুরু হয়েছিল। এবং আমরা পরবর্তীকালে তোমাদের মনে পড়ে সেমিস্টারের সিলেবাসে দেখতে পাবে সশস্ত্র আন্দোলন, ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন, তার সমস্ত সূচনা কিন্তু এইখান থেকেই হয়েছে। ओके, इसका जो मतलब जो नेशनलिज्म्स की बात हम बोल रहे, इसका शुरुआती यहीं से शुरू हुआ था। তো এটা একটা ছোট নোট তোমরা করে রাখবে, আর তোমাদের একটা ছোট্ট বার্তা দিয়ে রাখি, সেটা তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি না তোমাদের এই পেপারে। কেন দিচ্ছি না তার কারণ বলছি, অ্যাসাইনমেন্টটা পরে দেবো, দুটো ম্যাডাম দিয়ে দিয়েছেন, আমার কাছে খবর আছে। তোমরা একটু তোমাদের হালকা রাখার জন্য তোমাদের জানি না, এরকম একটা ম্যাডাম বলছিলেন তোমাদের যে 4th সেমিস্টারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তাই আমার যেটা তোমাদেরকে টাস্ক দিচ্ছি সেটা হচ্ছে এই পুজোর ছুটি আনন্দের সঙ্গে কাটাও, অবশ্যই আনন্দের সঙ্গে কাটাও,
আর এর সঙ্গে সঙ্গে তোমরা ফোর্থ সেমিস্টারের একটু পড়ো, কারণ ফোর্থ সেমিস্টারটা তোমরা অনেকদিন আগে পড়েছো। ফোর্থ সেমিস্টারটা শর্ট কোয়েশ্চেন তোমাদের দেওয়া রয়েছে, এবং বড় প্রশ্নগুলো একবার করে নাও, কারণ বলা যায় না পুজো ছুটির পর যদি কলেজ যদি নর্মাল হয়ে যায় তো তখন হয়তো কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আগে তোমাদের ফোর্থ সেমিস্টার হবে, তারপরে ফিফথ সেমিস্টার হবে। তাই তোমাদের কাজ ফোর্থ সেমিস্টারের সমস্ত নোটসপত্রকে পড়ে আর একবার রেডি করে নেওয়া। ওকে, এটাই তোমাদের কাজ। তারপরে তোমাদের কলেজ খুললে আমি তখন তোমাদের অ্যাসাইনমেंट बोले देबो। तो तार जন্য কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। तो जो है वो फोर्थ सेमेस्टर के लिए तुम लोग पढ़ाई करो, क्योंकि एग्जाम हो सकता है नॉर्मल सी के बाद। पहले फोर्थ सेमेस्टर का एग्जाम होगा, उसके बाद फिफ्थ का होगा, तो इसलिए बहुत जरूरी हो जाता है फोर्थ सेमेस्टर का भी पढ़ाई करना, क्योंकि बहुत बहुत दिन हो गए, तुम लोग भूल चुके होंगे। तो मेरा यही टास्क है, वो फोर्थ सेमेस्टर का पढ़ाई करो। 12 क्वेश्चन हो, जो भी शॉर्ट क्वेश्चन हो, তো অ্যাসাইনমেন্ট আমি বাদ में देंगे। ঠিক আছে, সবাই পুজো ভালো করে কাটিও। আর তোমাদের এখন আর কোনো ভিডিও জারি করছি না, ভালো করে এনজয় করো সবাই, সাবধানতার সঙ্গে। করোনা রোগের বুঝতেই পারছো এখনও কাটেনি, ভ্যাকসিন নেই, খুব সাবধান থাকবে, ভিড়ভাড়টাতে মোটেই যাবে না। 4 দিন বাড়িতে, আমার মনে হয় বাড়িতে কাটাও, খুব ভালো হবে। 1 বছর নয় এরকমই কাটালে পরের বছর আবার আনন্দ করো। ওকে, চলো সবাই ভালো থেকো, এন্ড বাই।